ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনার চলতি মাসের ১২ তারিখ চিকিৎসার উদ্দেশ্যে ভারত যান। শুরুতে পরিবারের সাথে যোগাযোগ থাকলেও পরে আর খোঁজ পাওয়া যাচ্ছিল না এই সংসদ সদস্যর। ২২ মে কলকাতার পুলিশ নিশ্চিত করে নিউ টাউনের একটি ফ্ল্যাটে হত্যা করা হয়েছে এমপি আনারকে। এই ঘটনার মামলা হয় বাংলাদেশেও। দুদেশের পুলিশ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত গ্রেপ্তার করেছে ৪ জনকে। তবে তদন্তের কাজ অনেকটা থমকে থাকে খুন হওয়া আনারের মরদেহ না পাওয়ায়। এরই মধ্যে ঘটনার তদন্তে কলকাতায় গেছেন বাংলাদেশের গোয়েন্দা পুলিশের সদস্যরা। টানা কয়েকদিনের খোঁজাখুঁজি শেষে মঙ্গলবার সন্ধ্যায় কলকাতার সঞ্জীবা গার্ডেনের সেপটিক ট্যাঙ্কে মিলল প্রায় ৪ কেজি ওজনের টুকরা মাংস। তবে এই মাংস এমপি আনারুল আজিমের কিনা তা জানা যাবে ফরেনসিক পরীক্ষার পর। ভারত বাংলাদেশ উভয় দেশের বিজ্ঞ তদন্তকারী কর্মকর্তারা তারা অবশ্যই পারিপার্শ্বিকতা, ডিজিটাল এভিডেন্স এবং আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি, পিসি, পিআর ইত্যাদি বিবেচনা রেখে বিজ্ঞ আদালতে যে রিপোর্ট প্রদান করবেন, সেই রিপোর্টের ভিত্তিতে আমি মনে করি বিজ্ঞ আদালত লজিক্যাল এবং জুরিসপ্রুডেন্স ডিসক্রিপশন কাজে লাগিয়ে এই লোমহর্ষক হত্যাকাণ্ডের বিচার করা খুব কষ্টকর হবে বলে আমি মনে করি না। এদিকে ঢাকায় এমপি আনারের হত্যার বিষয়ে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। জানান এই মামলার তদন্তে কোনো দীর্ঘসূত্রিতা হবে না। আমরা কিন্তু প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, আমরা বসে নেই। আমরা আশা করি, সবসময় আশা করি যে আমরা একটা কিছু আমরা পাবো। সজল সাইক, চ্যানেল 24, ঢাকা। কোন দিকে যাচ্ছে ঝিনাইদহ ৪-এর এমপি আনোয়ারুল আজিম আনারের হত্যার রহস্য? গোয়েন্দা তৎপরতায় জট খুলছে মনে হলেও বাস্তবতা কি, এমন প্রশ্ন উঠছে নানা মহলে। ২ সপ্তাহ পার হলেও এখনো হদিস মেলেনি এমপি আনারের খণ্ডিত মরদেহের। আসামিদের জিজ্ঞাসাবাদে নতুন নতুন তথ্যের দাবি করা হলেও কিছু সিসিটিভির ফুটেজ ছাড়া কিছুই দৃশ্যমান নেই। হত্যাকাণ্ড নিয়ে এমন যখন জটলা, তখন ফরেনসিক বিশেষজ্ঞ বলছেন সঞ্জীবা গার্ডেনের ফ্ল্যাটে থাকা রক্তের নমুনায় ডিএনএ টেস্ট করেও কিছু মিলবে কিনা তা নিয়েও শঙ্কা আছে। মারার পরে কিছু ব্লাডের নমুনা আছে, সেটা দেখে ওই ব্লাডের ক্লটের দেখে হয়তো বা কিছুটা ধারণা করা যেতে পারে যে তাকে এই ব্লাডটা ক্লট হয়েছে, মৃত্যুর পরে তার রক্তক্ষরণ হয়েছে, ব্লাড এটা বলা যাবে এই আর কি। কিন্তু এটা শুকিয়ে গেলে বলাটা খুব টাফ। তাহলে মামলায় যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের পরিণতি কি? এমন প্রশ্নে আইনজীবী জানান, মরদেহ না পাওয়া গেলে অথবা হত্যার আলামত না মিললে দোষীদের শাস্তির বিষয়টি হালকা হয়ে যেতে পারে। আদালতে যতদিন পর্যন্ত ওরা সাক্ষ্য না দিবে, নিজে দোষ স্বীকার করে, ততদিন পর্যন্ত ওইটা এভিডেন্স হিসেবে অত গুরুত্ব পাবে না। এই ক্ষেত্রে কিছুই যদি পাওয়া না যায়, 164-এ যারা করেছে তাদের বিরুদ্ধে মামলা হবে, সাথে সাথে লাশ গুমের অপরাধটাও আসবে। যদিও দফায় দফায় অভিযানে হত্যাকাণ্ডের রহস্য খুঁজে বের করতে এখনো মরিয়া ঢাকা ও কলকাতার গোয়েন্দারা। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা। সোমবার সকাল থেকে শুরু হওয়া বৃষ্টির এমন দাপট ছিল মধ্যরাতেও। এতে আরও জটিল আকার ধারণ করে ঢাকা মহানগরীর বিভিন্ন জায়গার জলাবদ্ধতা। রাজধানীর শান্তিনগর, রামপুরা, খিলগাঁও, বাড্ডা, গ্রিন রোড, নিউ মার্কেট, কাজীপাড়া, শেওড়াপাড়া সহ মিরপুরের বেশ কিছু স্থানে জলজটে চরম ভোগান্তিতে পড়তে হয় গাড়ি চালক সহ পথচারীদের। এই যে আপনার নালা, এই যে ড্রেন মেন পরিষ্কার করে না, ময়লা ফেলায় বোঝায় রাখে, বৃষ্টির নামে পানি যাইতে পারে না। এখানে তো কোনো ব্যবস্থা নেই, তার কারণে এটা আসতেছে। এই পানি শুকাইতে মনে হয় যে বোরাইতে হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত আমাদের বসে থাকা তো সম্ভব না। আগে আরো বেশি হইতো, এখন একটু কমছে। তো ওনারা যদি আরেকটু বেটার পলিসি নেয় তাহলে আমি মনে করি যে এই ইয়াটাও থাকবে না। সড়কে পানির কারণে অনেক সিএনজি সহ প্রাইভেট কারের ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে জলাবদ্ধতার মধ্যেই ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় চালক ও যাত্রীদের। পানি তো হচ্ছে আপনার এই 10 নম্বর থেকে এই কাজীপাড়া পর্যন্ত মনে করেন 1 হাঁটু পানি, এই পর্যন্ত পানি মনে করেন অনেক গাড়ি নষ্ট হয়ে গেছে। তারপর আবার এই মিরপুর কালচি রোডে মনে করেন আরো পানি, নৌকা চলে, এরকম অবস্থা হয়ে গেছে। পানির জন্য এই অবস্থা, ইঞ্জিনে পানি ঢুকে গেছে, এখন তো পিক আপ আর উঠতেছে না। রাত্রের বেলা গাড়ি চালায়, এখন এই যে একটু বেশি
সমস্যা হইতেছে, অনেক গাড়ি যে নষ্ট হয়েছে, ঠেলে নিয়ে যাইতেছে, অনেক কষ্ট না। ঝড়ো বাতাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকা সহ বিভিন্ন স্থানে ভেঙে পড়ে গাছপালা। ক্ষতিগ্রস্ত হয় যানবাহন সহ বেশ কিছু স্থাপনা। এসব গাছ অপসারণে কাজ করে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা। সোমবার রাতে খিলগাঁও যাত্রাবাড়ি ও বাড্ডায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 2 নারী সহ প্রাণ গেছে 3 জনের। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা। হরিণের চঞ্চল চপলতা স্তব্ধ করে দিয়েছে রিমাল। প্রবল এই ঘূর্ণিঝড়ে দফায় দফায় জোয়ারের পানি সুন্দরবনের সব নদীখাল প্লাবিত করেছে, বনের গহীনও ডুবেছে। এতে এই মৃত হরিণেরা সাঁতরে কুলে উঠতে পারেনি। সুন্দরবনের শরণখোলা রেঞ্জ সহ আশপাশের এলাকায় ভেসে উঠেছে 26টি হরিণ সহ অন্যান্য বন্য প্রাণীর মৃতদেহ। এছাড়াও বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবনের অনেক গাছও উপড়ে গেছে, ভেঙেছে ডাল। বন বিভাগ বনের ক্ষতি এখনো নিরূপণ করতে পারেনি। খুলনার কয়রায় 10হারিয়া গ্রামে এমন বাঁধ ভেঙেছে অন্তত 3টি জায়গায়। এতে জোয়ারের পানিতে তলিয়েছে বাড়িঘর, চিংড়ির ঘের ও ফসলি জমি। স্বেচ্ছাশ্রমে স্থানীয়দের জোড়াতালি দিয়ে বাঁধ মেরামতের চেষ্টায় কাজ হচ্ছে না খুব একটা। এটা তো আজকে তো আর সম্ভব না, আগামীকালকে কাজ করে আটকানো হবে। আমাদের বেঁচে থাকার তো কোনো লাভই নাই, আমাদের সব জীবনের যা সঞ্চয় সব ভেসে গেছে। কয়রার মতো দাকব পাইকগাছাতেও 60টি পয়েন্টে বাঁধ ভেঙে ও পানি উপচে তলিয়ে গেছে অসংখ্য গ্রাম, পানিবন্দী হাজার হাজার মানুষ। বাগেরহাটে রিমাল গুড়িয়ে দিয়েছে 10,000 বাড়িঘর, দেখা দিয়েছে বিশুদ্ধ পানির অভাব। 3 দিনেও স্বাভাবিক করা যায়নি বিদ্যুৎ ব্যবস্থা। বেগ পোহাতে হচ্ছে নিরবিচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক পেতেও। আমরা চলে গেছি, মাল জিনিসপাতি কিচ্ছু নিতে পারেনি, এসে দেখি জিনিসপাতি কোথাও নাই, ঘরটা সব ভেঙে গেছে। রাতে দিয়ে করতে না খেয়ে পড়ে আছে, কারণ আমার তো উপায় নেই, আমরা কি আর করব। ঘূর্ণিঝড় রিমালে বরিশাল বিভাগেও বিপর্যস্ত জনজীবন। ঝালকাঠিতে ক্ষতিগ্রস্ত 6 শতাধিক বাড়িঘর। পটুয়াখালীতে লণ্ডভণ্ড 2000-এর বেশি বাড়িঘর। কাজ করতে করতে কুলিতে পারতেছি না, সম্পূর্ণ বাড়ির রাস্তাটা ভেঙে গেছে, সামনে সব ডাল চাল সব নিয়ে গেছে, পানিতে আমরা বাড়ছি, পোলাপান লই খাটের উপর পড়ছি, খাটের উপর খাটও নামাই লই গেছে। বরিশাল নগরী প্লাবিত হওয়ার পাশাপাশি বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিদ্যুৎ ব্যবস্থা। কীর্তনখোলা নদীর পারে কেডিসি এলাকার বাফার গোডাউনে পানি ঢুকে নষ্টের পথে ইউরিয়া সার। বস্তায় বালু ভরে আমি আটকিয়েছিলাম, তাতেও আমরা রক্ষা পাই নাই। গুদামের ওয়ালের নিচ থেকে এবং এই ফ্লোরের নিচ থেকে চুষিয়ে পানি উঠছে। রিমালের প্রভাব পড়েছে পার্বত্য 3 জেলায়। খাগড়াছড়িতে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়া গাছ সরাতে গিয়ে প্রাণ গেছে এক ফায়ার সার্ভিস কর্মীর। রওশনারা তানিয়া, চ্যানেল 24। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 43তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল, যেখানে উঠে আসে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের মার্কিন নিষেধাজ্ঞা ও সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের দুর্নীতির প্রসঙ্গ। দুজনেই ক্ষমতাসীন আওয়ামী লীগের সৃষ্টি বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। সেনাপ্রধান আজিজের কথা বলছেন, আজিজ কার সৃষ্টি? তাদের সৃষ্টি। আজিজের অবস্থান ছিল কোথায়, কোথা থেকে তাকে কোথায় টেনে তোলা হয়েছে। আজকে বেনজির আহমেদ, আজকে এখন তার হাজার হাজার বেরোচ্ছে আপনার অপকর্ম, লুটের ইতিহাস। তো আগে ঠিকই বলেছেন বজলু ভাই যে প্রথম পদত্যাগটা আপনার করা উচিত, শুধু একটা দুইটা নয়, এরকম অসংখ্য ঘটনা। আজকে চতুর্দিকে তাকিয়ে দেখবেন তাদের দুর্নীতি ছাড়ার কিছু নেই। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, বিদায়ের সময় হয়ে গেছে ক্ষমতাসীনদের। প্রশ্ন তুলেন সুশীল সমাজের ভূমিকা নিয়েও। একটা ভালো পজিশন, একটা ভালো চাকরি পেলে তো তারা অথবা কোথাও আপনার পত্রিকার মালিকও হয়ে যান, অনেকে আবার টেলিভিশন চ্যানেলেরও মালিক হয়ে যান, নিজের পক্ষে একটা ব্যাংকের চেয়ারম্যান হয়ে যান। এটা প্রায় হচ্ছে না আজকাল। তো সেই জন্য বুদ্ধিজীবীদেরও আপনার সেইভাবে এগিয়ে আসতে হবে। তো আমারও যে আসুন আমরা সবাই একসাথে একযোগে এই ভয়ের অবস্থা থেকে বেরিয়ে আসার চেষ্টা করি। সরকার পতনের দাবিতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা। ডেঙ্গু আতঙ্ক পিছুই ছাড়ছে না ঢাকাবাসীর। ঘূর্ণিঝড় ইমালের প্রভাবে দুদিনের বৃষ্টি শঙ্কা বাড়িয়েছে আরও। সব মিলিয়ে পরিস্থিতি এখন ঠিক কতটা ভয়াবহ, এমন প্রশ্নের উত্তর খুঁজেছে স্বাস্থ্য অধিদপ্তর, যেখানে উঠে এসেছে আশঙ্কাজনক তথ্য। মঙ্গলবার এক সভায় অধিদপ্তর জানায়, গেল 1 বছরে রাজধানীতে এডিস মশার ঘনত্ব বেড়েছে 3.5 গুণ। ঢাকার 15 ভাগ বাড়িতেই এখন রয়েছে এডিসের লার্ভা। একটা সময় আমরা মে থেকে সেপ্টেম্বর বলেছিলাম, সেটা তো ফিক্স করতে পারবেন না। ডেঙ্গি বাংলাদেশে এন্ডেমিক ডিজিজ, সারা বছর ডেঙ্গি হবে, কিন্তু মাঝখানে যে সময়টাতে আমাদের প্রকোপটা বাড়বে ওই সময়টাতে অ্যাড্রেস করতে হবে। ক্লাইমেট চেঞ্জের খুব একটা ইনডিরেক্ট ট্রপিক্যাল ডিজিজগুলোতে মানে এই জোনে খুব বড় একটা প্রভাব পড়ছে এবং সাইলেন্টলি পড়ছে। মশাটা মেরে দিতে পারবো না, তবে চিকিৎসার প্রিকশনটা আমরা নিয়ে রাখছি, প্রিপারেশন নিয়ে রাখছি। অধিদপ্তরের মৌসুম পূর্ব এডিস সার্ভে 2024-এর ফলাফল অবহিতকরণ সভায় জানানো হয়, 2 সিটির অন্তত 18টি ওয়ার্ড রয়েছে ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে, যার মধ্যে ঢাকা উত্তরে সবচেয়ে বেশি ঝুঁকিতে 12 নং ওয়ার্ড আর দক্ষিণে 13 নং ওয়ার্ড। এবারে কিন্তু ডেঙ্গু একটু ভয়াবহ হতে পারে। টিকা করছেন যদি দক্ষিণ মারা শুরু করে মশা, উত্তরে খবর নাই, সব মশা দুয়ারে উত্তরে চলে আসবে। এখানেও তাদের মধ্যে একটা সমন্বয় রাখতে হবে। সুতরাং সবার সমন্বিত পদক্ষেপ ছাড়া এই মশা থেকে কিন্তু নির্মূল করা খুব কঠিন। সব মিলিয়ে 2 সিটির 99 ওয়ার্ডে গেল 17 থেকে 27 এপ্রিল এই জরিপ চালায় স্বাস্থ্য অধিদপ্তর। মশা মারতে পারেন এবং ব্যবস্থা নিতে পারেন। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা। প্রথম দেখায় মনে হতে পারে কোনো মাদকের আখড়া, আদতে 250 শয্যা নোয়াখালী সরকারি জেনারেল হাসপাতালের চিত্র এটি। নির্মাণাধীন ও পরিত্যক্ত আবাসিক ভবনে রাতে তো বটেই, দিনেও চলে মাদক সেবন। এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে যার আলামত। আমাদের হসপিটালের কোয়ার্টারে পরিত্যক্ত ভবনগুলোতে বসে বসে ইয়াবা সেবন করে, আবার ওইখানে মানে ইয়াবা লেনদেনও করে। আমরা হসপিটালের যে ওয়ার্ড মাস্টার আছে তার কাছে একাধিকবার গিয়েছি, এমনকি ছবি ভিডিও পর্যন্ত করে দিয়ে আসছি, তো সে কোনো ব্যবস্থা নিতে পারে নাই। আর আমরা এখন পর্যন্ত এর কোনো সুষ্ঠু প্রতিকার পাই নাই। ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি, বখাটেদের কারণে বাধাগ্রস্ত হচ্ছে উন্নয়ন কাজ, চুরি হয়ে যাচ্ছে মালামাল। অভিযোগ আছে নির্মাণ শ্রমিকদের মারধরেরও। তবে এসব ঘটনায় প্রতিকার মেলেনি পুলিশকে জানালেও। অনেক কিছু চুরি হয়েছে, কারণ আমাদের ওইখানে পিছনে মিটারের কারেন্টের তার আছে, ওই তারগুলো কাইটা নিয়ে গেছে। অনেক আরও মালামাল আছে, প্রায় 5-6 লাখ টাকার মালামাল গেছে এখান থেকে। এই বিষয়ে আমরা হসপিটাল কর্তৃপক্ষ এবং প্রশাসনকেও অনেকবার লিখিত এবং মৌখিক অভিযোগ করেছি। এটার মূলত কোনো ফলপ্রসূ পদক্ষেপ আমরা দেখি নাই। জনবল সংকটে হাসপাতাল চত্বরে উচ্ছৃঙ্খল যুবকদের আড্ডা ও মাদক সেবন বন্ধ করা যাচ্ছে না বলে মন্তব্য প্রতিষ্ঠানটির তত্ত্বাবধায়কের। আনসার বৃদ্ধির ব্যাপারে আমরা অলরেডি মেডিকেল কলেজে আনসার একটু বেশি আছে, আমরা সেখানে প্রিন্সিপাল স্যারকে আমি বলেছি যে আমাদের কিছু আনসার আমাদেরকে এখানে কিছু শিফট করার জন্য। এটাও যদি না হয় আমরা ডিজি অফিসে আনসারের জন্য আবার নতুন করে আমরা চাহিদা দিব আমরা ইনশাল্লাহ। বিষয়টিতে কথা বলতে রাজি হননি জেলা পুলিশের কোনো কর্মকর্তা। কার্যকর পদক্ষেপের মাধ্যমে হাসপাতালে চিকিৎসার পরিবেশ বজায় রাখার দাবি স্থানীয়দের। সুমন ভৌমিক, চ্যানেল 24, নোয়াখালী। আমি একবার মনে করেন সকালবেলা দিয়ে শেষ করে আসি, আবার রাত্রে দাঁড়িয়ে ইয়ে করি, গোসল টোসল করে এলাই। ঋতুস্রাবের মতো বিশেষ ক্ষণে এই চা বিক্রেতা নারীর মতো এমন ভয়াবহতার মুখোমুখি হন কর্মজীবী নারীরা। কঠিন বাস্তবতার এই সংবাদ সংগ্রহের দায়িত্বে থাকা নারী সাংবাদিকও পড়েন একই সমস্যায়। দীর্ঘক্ষণ বাইরে কাজ করায় প্রয়োজনেও সুযোগ নেই স্যানিটারি ন্যাপকিন পরিবর্তনের। একটা ঘটনা ঘটার কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছিল। সেই যানজটে আমি প্রায় 8 ঘন্টা আমার স্যানিটারি ন্যাপকিন চেঞ্জ করতে পারিনি এবং তার ফলে ইনফেকশন হয়েছিল, অ্যান্টিবায়োটিক খেতে হয়েছিল। এই ধরনের ঝুঁকি কিন্তু আমরা প্রতিনিয়ত পড়ছি। যানজট নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা পুলিশের নারী সদস্যদের অবস্থাটা আরও শোচনীয়। সাধারণের চলাচল সহজ করতে গিয়ে হুমকির মুখে তাদের স্বাস্থ্য সুরক্ষা। কেন ওয়াশরুম নাই, আশেপাশে হয়তো পাবলিক টয়লেটে যেতে হবে বা কোনো আমাকে কাউন্টারে যেতে হবে, না হলে কোনো হসপিটালের ওয়াশরুমটা ইউজ করতে হবে, যেটা পরিবেশ সম্মত না এবং আমার জন্য উপযুক্ত না। আমি যদি 4 ঘন্টার পর যদি আমি একটা ন্যাপকিন চেঞ্জ করতে পারি, আমি নিজেকে সুরক্ষা রাখতে পারি।
সামাজিক ট্যাবুর কারণে স্বাভাবিক বিষয়টি এখনো অনেকের কাছে অস্বস্তি আর লজ্জার। খোলামেলা আলোচনার অভাবে আড়ালে সমস্যা, তাই নেই সমাধানের ভাবনাও। প্রথম সমস্যাটা ওয়াশরুম পাচ্ছি না, সেখানে লেডিস ওয়াশরুম খুঁজতে যাওয়াটা অনেকটা বিলাসিতার মতোই। এটা 2-1 দিন গেছিলাম, গেছে বছর রোজার ভিতরে, এটার ভিতরে দেয় না। এই ওয়াশরুমটা যদি থাকতো তাহলে আমরা লেডিরা খুবই সহজে এটা ইউজ করতে পারতাম, আমাদের এই কাজ করতে দ্বিধাদ্বন্দ্ব বা সমস্যার সম্মুখীন হতে হতো না। স্ত্রীরোগ বিশেষজ্ঞ বলছেন, ঋতুস্রাবের সময় অসচেতনতায় সংক্রমিত হতে পারে জটিল রোগ। যারা দীর্ঘমেয়াদে ভ্রমণ করেন তাদের জন্য 4 থেকে 6 ঘন্টার মধ্যে স্যানিটারি প্যাড পরিবর্তন করা সম্ভব হয়ে ওঠে না। ফলে প্রজননতন্ত্রে প্রদাহ হয়, সংক্রমণ হতে পারে কিংবা দীর্ঘমেয়াদী জটিলতা তৈরি হতে পারে। অন্যদিকে কোনো অসুখ যদি থেকে থাকে এই নারীর, তাহলে সেটি সময়ের অভাবে সেটির যত্ন নেওয়া কিংবা সেটি নির্ণয় করা সম্ভব হয়ে ওঠে না। তাই নারীর স্বাস্থ্যের সুরক্ষায় দৃষ্টিভঙ্গির ইতিবাচক বদলের পাশাপাশি সামাজিক উদ্যোগের পরামর্শ চিকিৎসকের। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা। দুদিন আগেও যে ঘরটা ছিল আশ্রয়, সেখানেই বাসা বেঁধেছে শঙ্কা। রিমালের টানা 14 ঘন্টার তাণ্ডবে তছনছ বাংলাদেশের উপকূল। যেদিকে চোখ যায় সেদিকেই ঘূর্ণিঝড়ের ক্ষতচিহ্ন। কোথাও উপড়ে পড়েছে গাছ, কোথাও আবার উড়ে গেছে ভিটে মাটি। তফুরার কথাই যদি বলি, ঘূর্ণিঝড়ে ভেঙেছে তিল তিল করে গড়ে তোলা তার 3 যুগের ঘর, যেখানে নোংরা পানিতেই চলছে ফের বেঁচে থাকবার তোড়জোড়। ময়লা পানিতে থালা বাসন ধুচ্ছিলেন, কি করবো কি উপায় কি মুখ কয় পুকুর নাই কিছু না, আমরা হেমরা তো চলতে পারি না, কি কম আপনি আমরা দেখেন কিতে নাই কিতে ধুই কিতে কি রাখবো পানি দিই। তফুরার মতোই এমন ভুক্তভোগী বরগুনার পশরবনিয়া গ্রামের কম বেশি সবাই। পায়রা নদীর তীরে হওয়ায় সংখ্যাটা যেখানে সব সময়ই বেশি। রিমালের প্রচণ্ড বেগে এবার ভেঙেছে সুরক্ষা বাঁধ, সাথে ধৈর্যের বাঁধও। বেরিবাজ যখন ছুটে গেছে, পানি উঠছে, আমরা তরতরি রাস্তায় উঠছি, মাছ বানা কিছু সারাতেরই নেই। ঘর বাড়ি সব তো গেছি, মালামাল সব বাসায় নিয়ে গেছে, বুঝলেন। এখন যে 2টা রান্না পাক করি ভাত খামু, আমাদের এই অবস্থা হন আমাদের। আমরা যে বাস মৌসুমের এরকম আমরা কল্পনা নিই নাই আর কি। এই অবস্থায় আমরা এই 3-4 দিন হয়ে গেছে ভাত খাইতেই নেই, কোনো চুলো চলতে কিচ্ছু নাই। অস্থায়ীভাবে এই বেড়িবাঁধটি এখন সংস্কার করা হচ্ছে। তবে যারা দুর্গত রয়েছেন তাদের দাবি, এই বেড়িবাঁধটি অস্থায়ীভাবে নয়, স্থায়ীভাবে যাতে পুনর্নির্মাণ করা হয়। বরগুনা জেলার 805 কিলোমিটার বেড়িবাঁধের বিলীন হয়ে গেছে 3 কিলোমিটার। ফলে দিনরাত দুবার করে জোয়ারের পানিতে প্লাবিত হচ্ছে অর্ধশতাধিক গ্রামের লক্ষাধিক বাসিন্দা। বেড়িবাঁধ যদি না থাকে তাহলে আমরা তো বাঁচার লাভ নাই কিছু। তেরান আপনারা কয়দিন খাওয়াই আমাকে বাঁচাইবেন? মজবুত টিকসই দুর্যোগ সহনশীল যদি একটা বেড়িবাঁধ দিত আমাদের সরকার, তাহলে আমাদের এই দুর্ভোগ হতো না। পানি উন্নয়ন বোর্ডের আশ্বাস, অচিরেই উন্নয়ন হবে পরিস্থিতির। একটা কাজ শেষ করতে 3 বছর লেগে যায়। তা আমাদের একদম শুরুর পর্যায়ে এই ঘূর্ণিঝড়টা চলে আসছে। তা আমাদের এখন আপাতত আমরা মেরামত করব, যাতে করে আর ক্ষতি না হয়। ইন দ্য মিন টাইম আমাদের দেখা গেল কিছুদিনের মধ্যে, 2-1 বছরের মধ্যে এখানে স্থায়ী বেড়িবাঁধ তৈরি হয়ে যাবে। আশেকেন প্রিন্স, চ্যানেল 24, আমতলী, বরগুনা। আর্থিক সংকটের কারণে গেল 3 বছর ধরে সরকারি দপ্তরে গাড়ি কেনা বন্ধের বিধান চালুর মাঝেই গেল 15ই মে বেশ গোপনীয়তার সাথে 261টি গাড়ি কেনার প্রস্তাবে অনুমোদন দেয় সরকার, যেখানে প্রতিটি গাড়ির দাম ধরা হয়েছে 1,46 লাখ টাকা। সব মিলিয়ে এ খাতে খরচ হবে 381 কোটি 58 লাখ টাকা। সচিবালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে গাড়ি কেনার সাফাই হিসেবে জনপ্রশাসন মন্ত্রী জানান, দিন বদলের অঙ্গীকার বাস্তবায়নে মাঠ পর্যায়ে অনেক কাজ করতে হচ্ছে, তাই নতুন গাড়ির প্রয়োজন। সরকারের কাজগুলো যেহেতু খুব কঠিন কাজ করতে হয়, অনেকগুলো নির্বাচন, দুর্গম এলাকায় যেতে হয়, এই যে আপনার হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, এই সময় একেবারে দুর্গম জায়গায় যেতে হবে, 4 হুইলার না হলে কিন্তু সম্ভব হয় না। ইউনো যদি ওখানে না পৌঁছাতে পারে, ত্রাণ পৌঁছাতে পারছে না, ম্যানেজমেন্ট দেখতে পাচ্ছেন না, বিশৃঙ্খলা হবে। তো এগুলো অনেক বিবেচনা করে কিন্তু এই গাড়িগুলো আমাদেরকে কিনতে হয়।
মন্ত্রী জানান গাড়ি প্রতি 1,10,00,000-এর বেশি ভ্যাট ও ট্যাক্স পাবে এনবিআর। এই গাড়িটার দাম কিন্তু মূলত 35,38,000 টাকা, 35,38,000 টাকা। আর 1,10,00,000 টাকা এখানে ট্যাক্স, গভর্নমেন্টের ট্যাক্স, অর্থাৎ এনবিআর বা আপনার অর্থ মন্ত্রণালয় টাকাটা পেয়ে যাচ্ছে। 17 বছরের পুরাতন গাড়ি মেরামত করে ব্যবহারের চেয়ে নতুন গাড়ি কেনা আর্থিকভাবে অনেক সাশ্রয়ী বলেও মন্তব্য করেন জনপ্রশাসন মন্ত্রী। 18-20 বছর চালাতে পারবেন এই গাড়িটা, কিন্তু ওই যদি আপনি হিসাবটা করেন দেখবেন যে এটা অনেক সাশ্রয়ী হচ্ছে। অনেক কিছু আমাদের বিবেচনা করতে হয়। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা। বরগুনা থেকে ঢাকায় এসে ভাগ্য বদলানোর প্রাণান্ত চেষ্টায় মোহাম্মদ নিজাম, কিন্তু দিনরাত খেটে যতটুকু আয় বাড়াতে পারছেন তার পুরোটাই খেয়ে দিচ্ছে জিনিসপত্রের চড়া দাম। তাই তার আশা এটি নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ থাকুক আসছে বাজেটে। কাম করে 800-900 বাজার করতে হয় 1200 টাকার, 1500 টাকার। আমরা চাই জিনিসের দাম একটু সহন পর্যায়ে আরো কমলে আমরা কিনতেও পারবো, খাইতেও পারবো, আমাকে কিছু ইনকামও হইব। গেল কয়েক বছরে টাকার দরপতন আর আন্তর্জাতিক বাজারের অজুহাতে দাম বেড়েছে সবগুলো নিত্যপণ্যের। তবে আরেক বড় কারণ বিভিন্ন পর্যায়ে উচ্চ শুল্ক হার। যেমন 167 টাকার প্রতি লিটার বোতলজাত সয়াবিনে কর 21 টাকা, 1 কেজি চিনিতে 42, আদা রসুনে তা 15 থেকে 18 টাকা পর্যন্ত, যার পুরোটা চাপে ভোক্তার কাঁধে। তাই এই হারে ছাড় দিয়ে দাম কমানোর দাবি রয়েছে বহুদিনের। মুদ্রাস্ফীতি মানুষের কষ্ট বাড়ায়। সাধারণ মানুষ যেসব পণ্য ব্যবহার করে এবং অতি প্রয়োজনীয় পণ্যের উপরে কোনো কর না থাকাই যৌক্তিক। বছর দুয়েক ধরে চলা প্রায় 10% মূল্যস্ফীতি নিয়ন্ত্রণেই নিত্যপণ্যে কর ছাড়ের প্রস্তাব আসে বিভিন্ন মহল থেকে। অর্থনীতিবিদরা মনে করেন এই সূচক নিয়ন্ত্রণে নেওয়া উদ্যোগ ব্যর্থ হয়েছে সদিচ্ছা আর ব্যবস্থাপনার অভাবে। কারো মতে আরেক বড় কারণ আর্থিক ও মুদ্রানীতি সমান্তরালে কাজ না করা। এমন অবস্থায় কর হার যৌক্তিক করার পাশাপাশি পরামর্শ দেওয়া হচ্ছে বাজার ব্যবস্থাপনার। কতিপয়ের উপরে নির্ভরশীলতাটা বাজারে পণ্য মূল্যের ক্ষেত্রে একটা প্রভাব ফেলে। সরকারও এক ধরনের অসহায় বোধ করেন। সেক্ষেত্রে যেটা দরকার যে এই ধরনের বড় আমদানিকারক বা বড় উৎপাদকের বাজারের ইনভেস্টমেন্ট বা বিনিয়োগের বা সেলসের ঊর্ধ্বসীমা ঠিক করে দেওয়া দরকার। তাতে যেটা হবে যে যখনই ঊর্ধ্বসীমা নির্ধারিত হবে তখনই ক্ষুদ্র মাঝারি অনেক ধরনের সাপ্লায়ার, ডিস্ট্রিবিউটর, আমদানিকারক সেটার সাথে জড়িত হবার সুযোগ পাবেন। রাজস্ব আয়ের অন্যতম উৎস আমদানি শুল্ক হলেও বিশেষজ্ঞরা মনে করেন কঠিন সময়ে ছাড় দেওয়ার মানসিকতা দেখাতে হবে সরকারকে। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা। দীর্ঘদিন ধরেই পতনের বৃত্তে দেশের পুঁজিবাজার, এমনকি গতি ফিরছে না নিয়ন্ত্রক সংস্থার নানা উদ্যোগেও। ফলে আস্থাহীনতায় কমছে বিনিয়োগকারীর সংখ্যা। বাজেট পূর্ব সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রশ্ন করা হলে ডিএসই চেয়ারম্যান জানান, বিশ্ব অর্থনীতির অস্থিরতা ও দেশীয় নানা সংকটের প্রভাব পড়েছে বাজারে। একই সাথে যথাযথ উদ্যোগের ঘাটতি ছিল বলেও জানান তিনি। ডিএসসি যদি কাজ করতে চায়, ডিএসসির ক্ষমতায়ন প্রয়োজন আছে, সেটা আমি থাকি, আপনি থাকেন, অন্য থাকুক। এটা হলো আমার এক কথায় এটা আমি বলি। বাজারে আস্থা ফেরানো ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতে আসছে বাজেটে তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির কর হারের ব্যবধান 12.5% করার প্রস্তাব দেন তিনি। বলেন, বিনিয়োগ থেকে অর্জিত মুনাফার উপর বাড়তি কর বসানো হলে তা নতুন সংকট তৈরি করতে পারে বাজারে। প্রস্তাব দেন, ব্রোকারেজ হাউসগুলোর আয়ের উপর থাকা উৎসে কর 0.05%কে কমিয়ে 0.02% করার। আমাদের ক্যাপিটাল মার্কেট একটা স্টেবল পজিশনে গেলে তখন সরকার বা এনবিআর আমাদের সাথে আলাপ করে তাদের পরবর্তী পদক্ষেপ নিতে পারে। কিন্তু এই মুহূর্তে আমরা ক্যাপিটাল গেইন বা অন্য কোনো নতুন ট্যাক্স এখানে আরোপের আমরা প্রস্তাবনাকে আমরা বন্ধ রাখার জন্য আমরা সবিনয় অনুরোধ করছি। পুঁজিবাজারে তারল্য সংকটের কথা স্বীকার করে তিনি বলেন, আস্থা ফেরাতে কাজ করছে ডিএসই। আমরা প্রস্তাবনা আকারে অতি সত্বর আমরা বিসেকের কাছে আমরা দিব এবং তাদের সাথে বসবো। ধন্যবাদ। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা। গেল কয়েক বছর ধরেই টানাপোড়েনে দেশের অর্থনীতি। আসছে নতুন বছরের বাজেট, যেখানে বাড়তি অর্থের যোগানে তৎপর সরকার।
সেই সময়ে নতুন করে আলোচনায় দেশের বাইরে পাচার হয়ে যাওয়া অর্থ ফিরিয়ে আনার উদ্যোগ। সবচেয়ে বেশি অর্থ পাচার হয় যেসব দেশে তার একটি তালিকা করেছে অর্থ পাচার সংক্রান্ত টাস্কফোর্স। আইনি প্রক্রিয়া সহজ করার জন্য শুরু হয়েছে চুক্তি প্রণয়নের কাজও। দেশগুলোর মধ্যে রয়েছে কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, সুইজারল্যান্ড, থাইল্যান্ড এবং হংকং ও চীন। উদ্যোগ যারা নিয়েছেন তাদেরকে উদ্যোগী হতে হবে। দে হ্যাভ টু স্টার্ট সাম প্রসিডিউরস। দে হ্যাভ টু আইডেন্টিফাই এ লিস্ট অফ 20। ঠিক আছে, 20টা থেকে আমি 5টা বের করে নেব। বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে সমন্বিত উদ্যোগে কাজ করছে দুদক, এনবিআর, বিএফআইইউ ও সিআইডি। এসব প্রতিষ্ঠানের কর্মকর্তাদের কমিশন দিয়ে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে টাস্কফোর্স। কমিশনের হার টাস্কফোর্সের পরবর্তী বৈঠকে ঠিক হতে পারে। লং টার্ম ক্যাপিটাল ফ্লাইট হতে থাকলে তখন ইকোনমির ক্ষতি হয়ে যাবে। তখন মানে হচ্ছে বেসিক সিগন্যাল হচ্ছে যে ইকোনমিক ম্যানেজমেন্টের উপরে কিংবা পলিটিক্যাল সিস্টেমের উপরে লোকজনের আস্থা নাই। তো সেটাকে অ্যাটাক করতে হবে। লিগ্যাল সাইড থাকতে হবে। আমাকে তো চাইলেই মিস্টার এক্সকে ঢুকিয়ে দিলাম মাননীয় অর্থ পাচারকারী বলে, সেটা তো হবে না। আমাকে যথেষ্ট প্রমাণ দেখাতে হবে। যদিও এ বিষয়ে খুব একটা সম্ভাবনা দেখছেন না বিশ্লেষকরা, কেননা কাজে আসেনি আগের অর্থ বছরেও 7% কর দিয়ে বিদেশে পাচার করা সম্পদ দেশে ফেরত আনার উদ্যোগ। যদি আমরা ইকোনমিক ম্যানেজমেন্ট নেগলেক্ট করি, পলিটিক্যাল ইনক্লুশন যদি না থাকে, আমাদের পার্লামেন্টারি ডেমোক্রেসি যদি ঠিকমতো ফাংশন না করে, তো একটা তো সংখ্যা তৈরি হয়ে যাবে। আচ্ছা, এই সরকারের পরে কি হবে? যারা মানি লন্ডারিং করেছে, বিদেশে টাকা নিয়ে গেছে, সেরকম 4-5টা ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আইডেন্টিফাই করে তাদেরকে টেক দেম টু টাস্ক। যদি আমরা সাকসেসফুলি 4-5টা দেখাতে পারি, আমরা তো একটাও দেখাতে পারিনি এখন পর্যন্ত, তাহলে কিন্তু এটা একটা সিরিয়াস ইম্প্যাক্ট হবে। ওয়াশিংটন ভিত্তিক গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি জিএফআই বলছে, বাংলাদেশ থেকে প্রতি বছর গড়ে প্রায় ৭৪,০০০ কোটি টাকা পাচার হয়। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা। শিকাগোর উত্তরে মিশিগান লেকের তীরে লাল ইটের এই বাড়িটির বাইরে ভক্তদের আনন্দমাখা উল্লাস প্রকাশ বিরল কোনো ঘটনা নয়। এই বাড়িতেই ধারণ করা হয়েছিল 90 দশকের বিখ্যাত সিনেমা হোম অ্যালোন। তবে নতুন খবর হলো 12 বছর পর আবার বাড়িটি বিক্রি হচ্ছে। $5.25 মিলিয়ন বিনিময়ে বাড়িটি কিনে নিতে পারবেন এই সিনেমার যে কোনো ভক্ত। 1920 সালে নির্মিত 5 রুমের বাড়িটি $1.5 মিলিয়ন কিছুটা বেশি দামে 2012 সালে কিনে নিয়েছিলেন জনসন দম্পতি। 5700 বর্গফুটের বাড়িটি কেনার পর নিজেদের মতো করে কিছুটা পরিবর্তন এনেছেন তারা। বাড়িয়েছেন বেসমেন্টের আয়তন, যোগ করেছেন হোম থিয়েটার এবং ফায়ারপ্লেস। তারা নিজেরাও হোম অ্যালোন সিনেমার ভক্ত এবং বাড়িটাও তাদের খুব প্রিয়। তবে যুক্তরাষ্ট্রে বর্তমানে বাড়ির দাম আকাশ ছোঁয়া। এই অবস্থার সুবিধা নেবার জন্য বাড়িটি বিক্রির সিদ্ধান্ত নেন তারা। শিকাগোর উইনেটকা কমিউনিটিতে বাড়ির দাম শিকাগোর অন্যান্য জায়গার তুলনায় বেশ বেশি। এখানে বাড়ির দামই শুরু হয় $1.5 মিলিয়ন থেকে। তাছাড়া চাহিদার তুলনায় সহজলভ্য বাড়ির সংখ্যাও কম। পাশাপাশি হোম অ্যালোন সিনেমার জনপ্রিয়তা তো রয়েছেই। $5.5 বিলিয়নের বেশি দাম হলেও তাই বাড়িটি বিক্রি নিয়ে বেশ আশাবাদী বর্তমান মালিক জনসন দম্পতি। নুসরাত মৌমি, চ্যানেল 24। দোচালা টিনের এই ঘরটি বানানো হয়েছে ছাগল, ভেড়া আর মুরগির পরিবেশ বান্ধব ঘর হিসেবে। যদিও প্লাস্টিকের বেড়া আর কাঠের ফ্রেমে তৈরি এই ঘরে ন্যূনতম পরিবেশ নেই ছাগল, ভেড়া আর মুরগি রাখার। চাঁপাইনবাবগঞ্জ প্রাণী সম্পদ অধিদপ্তরের প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় প্রতিটি মুরগির শেড নির্মাণের জন্য বরাদ্দ দেওয়া হয় 20,000 টাকা, আর ছাগল, ভেড়া শেডের জন্য বরাদ্দ 25,500 টাকা। যদিও অভিযোগ উঠেছে এই ঘর বানাতে 7 থেকে 8,000 টাকার বেশি খরচ করা হয়নি। 25,500 টাকা বাজেট হয়েছিল, সেখানে ওই ঘুরে 7,000 হোক আর 8,000 হোক, এই টাকাটা দিয়ে ঘুরে এই জিনিসটা করে দিয়ে গেছে। 20,000 টাকার ঘর পাইনি, ঘরটা আমাদের কোনো কাজ আসছে না। চ্যানেল 24-এর অনুসন্ধানে জানা যায়, সিডিউল অনুযায়ী শেড হওয়ার কথা ছিল চোচালা। সেখানে দোচালা শেডে দেওয়া হয়েছে কম পুরুত্বের ইন্ডাস্ট্রিয়াল টিন, কোথাও আবার সিমেন্টের টিন। তাপ নিয়ন্ত্রণে নেই কোনো ইনসুলেটরও।
জিআই তারের জালির জায়গায় ব্যবহার করা হয়েছে প্লাস্টিকের জালি। রডের বদলে কাঠের দরজা বানিয়ে কাজ সারা হয়েছে। সেই কাঠও খুবই নিম্নমানের। ওরা যেভাবে করে দিয়েছে সেটাই, কিন্তু কোনো কাজ জিনিসের মান ভালো নাই। সরকার আমাদেরকে 20,000 টাকা দিল, সেটা সঠিকভাবে ব্যবহার করা হলো না কেন? আমরা এর তদন্ত চাই। উপকারভোগীদের অভিযোগ, তাদের কাছ থেকে ফাঁকা চেকে সয়ে নেন প্রকল্পের কর্মকর্তারা। টাকা তুলে ইচ্ছে মতো শেড নির্মাণের কাজও করেছেন তারাই। চেকে সহি দেওয়ার পর আমরা আমাদের হাতে কোনো টাকা পয়সা পাইনি। ওরাই টাকা তুলে ওরাই জিনিসটা ঘরটা বানিয়ে দিয়ে গেছে। তবে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তারা দায় চাপালেন কমিটির ওপর। অস্বীকার করলেন ফাঁকা চেকে সৈন্য টাকা উত্তোলনের অভিযোগও। তো আপনি যেটা বলছেন যে ইনসুলেটর নাই, তারপরে এটা নাই ওটা নাই, জিনিসটা হয়েছে, কিন্তু জিনিসটার ভিতরে অনেক জিনিস আমরাও দেখছি যে মিলে না। যেটা হওয়ার কথা কম বেশি হতে পারে, কিন্তু জিনিসটা হয়েছে। সভাপতি সেক্রেটারি আছে, তাদেরকে জিজ্ঞেস করেন। তাদের এই উপকরণ অনুযায়ী তারা কাজ করছে। এক্ষেত্রে কমিটির সদস্যদেরাই এই টাকাগুলো উত্তোলন করেছে। এটা এককভাবে অফিস এই টাকা উত্তোলন করেনি। যদিও শেড পরিদর্শন করে অনিয়মের প্রমাণ মিললে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রাণী সম্পদ কর্মকর্তার। যে অভিযোগগুলো আসছে আমি এটাকে দেখে যদি শিডিউলের বাইরে এবং তাদের যদি পরিবেশ বান্ধব যদি না হয়ে থাকে, চেকে টাকা তোলা নেওয়ার বিষয়, এটাও যদি কোনো অভিযোগ, সুনির্দিষ্ট অভিযোগ থাকে, তাহলে সে বিষয়ে আমি আমার ঊর্ধ্বতন অফিসারকে আমার দৃষ্টি আকর্ষণ করব। জেলা প্রাণী সম্পদ দপ্তরের তথ্য মতে এই প্রকল্পের আওতায় জেলা জুড়ে 404টি মুরগি ও 602টি ছাগল ভেড়ার ঘর বানানোর জন্য অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। আনোয়ার হোসেন, চ্যানেল 24, চাঁপাইনবাবগঞ্জ। চলতি মাসে রংপুরের হিমাগারগুলোতে হঠাৎ করেই বৃদ্ধি করা হয় আলু সংরক্ষণের ভাড়া। চাষিদের অভিযোগ, এক লাফে বস্তা প্রতি ভাড়া বাড়ানো হয়েছে 100 টাকারও বেশি। এরই প্রতিবাদে মানববন্ধন ও গণ অনশনের মতো কঠোর কর্মসূচি পালন করছেন চাষি ও ব্যবসায়ীরা। তাদের দাবি, সারা দেশে 180 টাকা থেকে 220 টাকা পর্যন্ত ভাড়া নেওয়া হলেও রংপুর অঞ্চলে নেওয়া হচ্ছে 380 থেকে 385 টাকা। আপনার সারা বাংলাদেশের ভাড়া যা তাই নেন, 10 টাকা বেশি নেন, 20 টাকা বেশি নেন, আপনারা 110-20 টাকা বেশি নিতে পারেন না। কারেন্ট বিল বাড়ছে 10 টাকা, আর ওনা ভাড়াইছে 400 টাকা, 300-150 টাকা বাড়া যেতেছে। যতদিন পর্যন্ত আমাদের এই দাবি, কোলেস্টোর ভাড়া এই দাবি আদায় না হয়, ততদিন পর্যন্ত আমরা কোলেস্টোর থেকে আলু বাইর করবো না। যদিও হিমাগার মালিকরা বলছেন সবকিছু বিবেচনায় মোটেও বেশি নেওয়া হচ্ছে না ভাড়া। ঘোষণা করা ছিল 350 টাকা, সেটা 50 কেজি আলু রাখবে 7 টাকা কেজি, ওর সঙ্গে 5 কেজি ছাড়, তাহলে 55 কেজি। এখন আলু রাখছে 65 কেজি, তাহলে 10 কেজির ভাড়া কত? 7 টাকা করে হলে 70 টাকা। 70 আর 350 কত হয়? 420। আমরা নিচ্ছি 380, 40 টাকা কম নিতেছি। এদিকে ব্যবসায়ী ও আলু চাষিদের চলমান আন্দোলনের মধ্যে হঠাৎ বেড়েছে আলুর দাম। রংপুর সিটি বাজার সহ বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় কার্ডিনাল আলু বিক্রি হচ্ছে 50 থেকে 52 টাকায়। মৌসুমে যা ছিল 30 থেকে 32 টাকা, আর দেশি আলু 70 থেকে 75 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। মৌসুমে যা পাওয়া যেত 45 থেকে 50 টাকা। ঝাউটা কিনতেছি 65, আর শিলটা কিনতেছি আমরা ওই 65। গত বছর এই দাম ছিল না, তার আগের বছর আরো কম দাম ছিল। এবার মনে করেন কেজিতে 10 থেকে 15 টাকা, 12 টাকা করে বেশি। আমরা যদি কম না আনতে পারি, তাহলে আমরা কম বেচবো কোত্থেকে? আমরা কম আনতে পারলে কম বেচতে পারবো। রংপুর জেলা প্রশাসক বলছেন, আলুর দাম ক্রেতার নাগালের মধ্যে রাখতে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। আলুর দাম অনেক বেশি পর্যায়ে চলে গেছে, সরকার সেক্ষেত্রে ভিন্ন পরিকল্পিত ব্যবস্থা নেবে, আমদানিতে যাবে বা অন্য কোনো পদ্ধতি সরকার অনুসরণ করবে। কিন্তু মূল্য বৃদ্ধি করে জনভোগান্তি সৃষ্টি করা বা কৃত্রিম সংকট সৃষ্টি করা, এগুলো আসলে আমরা কোনোভাবেই সাপোর্ট করব না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে, রংপুর অঞ্চলের 5 জেলায় এবছর 1,602 হেক্টর জমিতে আলুর উৎপাদন হয়েছে 16,11,000 টন। ফখরুল শাহিন, চ্যানেল 24, রংপুর। ভোরের আলোয় ফুটতে না ফুটতেই ক্রেতা বিক্রেতার হাক ডাকে সরগরম পাবনার ঈশ্বরদীর উপজেলার আওতাপাড়ার লিচুর হাট। নিজেদের বাগানের বোম্বাই, চায়না 3, বেদানা সহ বিভিন্ন জাতের লিচু ঝুড়িতে ভরে পাইকারদের কাছে বিক্রি করছেন চাষিরা, যা পরে চলে যাচ্ছে দেশের নানা প্রান্তে। সুস্বাদু হয় পাবনার লিচু রয়েছে আলাদা সুনাম। প্রতি হাজার লিচু প্রকারভেদে পাইকারি বিক্রি হচ্ছে 1,800 টাকা থেকে 2,500 টাকা পর্যন্ত। কিন্তু লিচু চাষিদের কণ্ঠে দেখা গেছে হতাশার সুর।
জানান দাপদাহের কারণে এমনিতেই ক্ষতিগ্রস্ত হয়েছে লিচু। এখন ন্যায্য দাম না পাওয়ায় উভয় সংকটে পড়েছেন তারা। এর ফলন কম, রোদি পুড়ি সাফ হয়ে গেছে, আর ফাটি ফিরছে, ইহাতে বৃষ্টি পানি পড়েছে, সব ফাটি নষ্ট হয়ে যায়। কিছু মানুষের ভালো ফলন হয়েছে, কিছু মানুষের ফলন খারাপ হয়েছে। গেলবার ধরো এই একই লিচু 2200 টাকা বেচে কিনে, আর এখন বেচে 1918 গতবার লিচু ছিল 3 গুণ বেশি, দাম ছিল 2500-2600, এবার বাজার খারাপ। যদিও ভিন্ন কথা বলছেন পাইকাররা। তাদের দাবি, বাজারে লিচু কম আসায় তুলনামূলক বেশি দাম হাঁকাচ্ছেন চাষিরা। 2400-2500 টাকা হাজার, 3000 পর্যন্ত আছে। গতবার সাথে এবার লিচুর দাম একটু বেশি, তার কারণটা কি লিচু এবার খরায় নষ্ট হয়ে গেছে। গতবার দাম কম ছিল, গতবার কথা এবার অনেক বেশি। যে গাছে হয়তো 6000, এই গাছে হচ্ছে 2000 হইতেছে, এই জন্য দাম একটু বেশি। অন্য বছর যারা কিনছে আমরা 1600, 1700-1800, এই বছর 2200-2300। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, ফলন কম হলেও বাজারে ভালো দাম পাবেন কৃষকরা, যা দিয়ে পুষিয়ে নিতে পারবেন ক্ষতি। তাদের উৎপাদন খরচ কিছুটা বেশি হলেও তারা লিচুকে রক্ষা করতে সক্ষম হয়েছে এবং এখন আগাম বাজারে লিচু আসতে শুরু করেছে। এবং আপনারা জানেন যে বর্তমানে আমাদের যে কৃষকরা অত্যন্ত খুশি, তারা এখন আগাম একটা ভালো দাম পাচ্ছে এবং আগামীতে এই জেলার যে লিচুর যে একটা সম্ভাবনা, সেটা আমরা আরও সম্প্রসারিত হবে। চলতি বছরে পাবনায় 4721 হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 39,278 মেট্রিক টন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। বিশ দলের 300 ক্রিকেটার কে হবেন গেম চেঞ্জার? চেনা মুখের ভিড়ে লাইমলাইট কেড়ে নিতে চাইবেন নতুন কেউ, তবে কথায় আছে অভিজ্ঞতার মূল্য অনেক। স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের এক্স ফ্যাক্টর একাধিক ক্রিকেটার, নিকোলাস পুরান, হেটমায়ার, আন্দ্রে রাসেল। শটার ভার্সনের ক্রিকেটে এদের সবাই ঝড় তোলার সামর্থ্য রাখেন। আইপিএলে 180 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন নিকোলাস পুরান। শটার ফরম্যাটে আন্দ্রে রাসেলকে সমীহ করে না এমন প্রতিপক্ষ খুঁজে পাওয়া দায়। প্রায় 500-র মতো টি-20 খেলার অভিজ্ঞতা এই জামাইকানের। ব্যাটিংয়ে যেমন বিধ্বংসী, তেমনি বল হাতে কার্যকর। টিম অস্ট্রেলিয়ায় এক ঝাঁক তারকা, ম্যাক্সওয়েল, ট্রাভিস হেড, ডেভিড ওয়ার্নার, টিম ডেভিড, মিচেল মার্শ, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, যাদের নামের ভার প্রতিপক্ষের কপালে চিন্তার ভাঁজ ফেলে। শেষ ওয়ানডে বিশ্বকাপে মুম্বাইয়ে আফগানদের বিপক্ষে অনবদ্য বিরচিত ইনিংস ম্যাক্সওয়েলের। আইপিএল দেখেছে ট্রাভিস হেডের তাণ্ডব। 24 কোটি রুপিতে মিচেল স্টার্ককে কেন কিনেছিল কেকেআর, কেন তিনি সবচেয়ে দামি ক্রিকেটার বুঝিয়েছেন নকআউট পর্বে। কোয়ালিফায়ারে 3, ফাইনালে 2 উইকেট নিয়ে 10 বছর পর কলকাতাকে শিরোপা জেতা। এবারের আইপিএল দেখেছে দক্ষিণ আফ্রিকার হেনরি ক্লাসেনের বিধ্বংসী রূপ। এ ব্যাটারের কল্যাণে সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়েছে সানরাইজার্স হায়দরাবাদ। সঙ্গে এইডেন মার্করাম, ফন্ডার ডুজনের মতো ক্রিকেটার যে কোনো প্রতিপক্ষের জন্য হতে পারে ভয়ঙ্কর। চ্যাম্পিয়ন ইংল্যান্ডের এক্স ফ্যাক্টর জশ বাটলার ফরম্যাট বেঁধে নিজের রূপ বদলাতে পারেন ইংলিশ অধিনায়ক। টি-20 ক্রিকেটে বাটলারের উইলয় 10,000 রান। তুরুপের তাস হতে পারেন আইপিএল মাতানো ফিল সল্ট, উইল জ্যাক্স। বাবর রিজওয়ানদের ছাপিয়ে পাকিস্তানের গেম চেঞ্জার হতে পারেন টি-20-র ফেরিওয়ালা ব্যাটার আজম খান। শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ আমির, নাসিম শাহর মতো তারকা পেসার পাকিস্তানি স্কোয়াডে, কিন্তু বোলিং ইউনিটে চমক রহস্যময় স্পিনার আবরার আহমেদ। নিউজিল্যান্ডের স্পটলাইটে রাচিন রবীন্দ্র। ভারত বিশ্বকাপের অন্যতম সেরা ব্যাটার। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশনে আলো ছড়াতে চাইবেন। গ্লেন ফিলিপস, ট্রেন্ট বোল্ট, মার্ক চ্যাপম্যানরা ব্ল্যাক ক্যাপসের এক্স ফ্যাক্টর। টিম ইন্ডিয়ার পোস্টার বয় বিরাট কোহলি। ভারত বিশ্বকাপের পর আইপিএলও সবচেয়ে বেশি রান তার উইলয়, তাই কোহলির উপর ক্রিকেট বিশ্বের নজর। ম্যাচের মোমেন্টাম বদলে দিতে পারেন শিবাম দুবে, যুজবেন্দ্র চাহাল। শ্রীলঙ্কার ভানিন্দু হাসারাঙ্গা, আফগানিস্তানের রশিদ খান থাকবেন স্পটলাইটে। আর বাংলাদেশের ক্ষেত্রে তাওহিদ হৃদয়ের নাম বললে ভুল হবে কি? আরিফুল ইসলাম, চ্যানেল 24। বিশ্বকাপের দামামা বেজে গেছে। অন্তত প্রস্তুতি ম্যাচ দিয়ে ভেন্যু, ব্র্যান্ডিং, জার্সির একটা ধারণা মিলতে শুরু করেছে। আর প্রথম ম্যাচটাই খেলেছে কানাডা, নেপাল। দুদলই নানা কারণে আলোচিত। সেই ম্যাচে কানাডা 63 রানে জিতেছে 1 দশক পর বিশ্বকাপের মঞ্চে ফেরা নেপালের বিপক্ষে। বাংলাদেশের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ ভারত, যে ম্যাচে বিরাট কোহলির থাকা নিয়ে অনিশ্চয়তা থাকলেও ভারতীয় সংবাদ মাধ্যম বলছে ছুটি ছোট করে নিউ ইয়র্কে দলের সাথে যোগ দিচ্ছেন কোহলি।
তবে খেলবেন কিনা সেটা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। বিশ্বকাপে প্রতিবারের মতো এবারও ফেভারিটের কাতারে ভারত, অন্তত সাবেক ইংলিশ অধিনায়ক ওয়েন মর্গানের চোখে। আমার চোখে তারাই ফেভারিট, অন্তত কোয়ালিটি ক্রিকেটারের বিবেচনায় কাগজে কলমে। তারা যদি সেটা বাস্তবে দেখাতে পারে তাহলে পুরো টুর্নামেন্টে যে কোনো দলকে হারাতে পারে। মর্গানের চোখে একমাত্র দুর্বলতা শুভমান গিল ও যশস্বী জয়সওয়ালের না থাকা। তবে একজনের সাথে একমত নন আরেক সাবেক ইংলিশ অধিনায়ক, তিনি মাইকেল আথারটন। সবাই আইপিএল এর কথা বলছে, কিভাবে ভারতের ক্রিকেটকে বদলে দিয়েছে। তবে এটা মনে রাখতে হবে তাদের একমাত্র টি-20 বিশ্বকাপ আইপিএল শুরুরও আগে। 2007 সালে সেই বিশ্বকাপ জিতেছিল ভারত। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24।